আওয়ামী লীগ আমলে পুলিশ যা করেছিল ঠিক অ্যাম্বুলেন্সে উঠেছেন, সেভাবে অ্যাম্বুলেন্স থেকে নামবেন না। কালচার এবং তার পরিণতি নিয়ে মামলা, আপনি এই প্রসঙ্গে আপনার কি কিছু বলা আছে? হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেন, যে জিনিসটা নাকি আসলে সবচেয়ে অ্যালার্মিং, যেটা যে একটা সরকারের মানে দৃষ্টিভঙ্গিটা কি হবে। ধরেন একটা ঘটনা ঘটলো, আপনিও ঘটালেন, আমিও ঘটাইলাম। এখন আমি সরকারের আপনজন, অথবা আমার দিকে তাকাবে না, কিন্তু আপনার দিকে তাকাবে, আপনাকে বিরুদ্ধে মামলা হবে। আমার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা হবে না। এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না। সরকারের দৃষ্টিতে সবাই সমান। ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না, কাজীর বিচার, সে তাকাতো না সে কার বিচার করতেছে, সে ব্যক্তির দিকে তাকাতো না, সে তাকাতো ঘটনার দিকে। তো এইটাই হলো একটা আইডিয়াল গভর্নমেন্টের অ্যাটিটিউড হওয়া উচিত। হচ্ছে কি দেখেন, আমি সিম্পলি যে মব কালচারের কথা বলতে চাই, জাহাজের কথা বললেন, হচ্ছে না কেন বলছি হচ্ছে না এই কারণে যে জাহাজের কথা বললো না, যে মাজার ভাঙা, এই মাজার ভাঙাটাকে মনে করেন সরকার থামাতে চেয়েছে। প্রথমে 1-2 মাস উনি ছাড় দিলাম ছাড় না হয়, কিন্তু কখনো থামাতে চেয়েছে, কখনো। একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এখানে সোজা 2টা গ্রুপিং আছে। ওরা হলো যে আহলে সুন্নাতপন্থী, মাজারপন্থী। আমাদের দেশে ভাই সত্যি কথা বলতে আমাদের এখানে তো মাজারপন্থী অনেক লোক আছে, এবং কয়েকটা আমাদের কিন্তু একটা রিজিয়ন আছে, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত জায়গায় কিন্তু এলাকাগুলো, ব্রাহ্মণবাড়িয়া, এগুলি কিন্তু মাজারপন্থীদের এখানে কিন্তু প্রভাবটা বেশি। এখন এই আহলে সুন্নাত যাদেরকে বলা হয়, দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে, গত ধরেন আপনার 1 মাস না, গত 20 দিনের মধ্যে দেখেন কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল। জামাতটা করলেন, বড় বড় জায়গা দিল, হেফাজত করলো, এটার জন্য বড় জায়গা দেওয়া হলো। তা আহলে সুন্নাত কিন্তু একটা বড় অনুষ্ঠান করেছিল, সারা দেশ থেকে তাদের অনেক লোক এসেছিল। তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তাড়িয়ে করলো কেন? একবার বলে সেই যাও ওই মাঠে, একবার বলে যে এখানে দিবে না, সোরের উদ্যানে দিবে না জায়গা। পাঠালো যে কি একটা বিএনপিকে পাঠাচ্ছিল, ওখানে জানি কি নাম, কি মাঠ জানিছিল একটা, হ্যাঁ ওই মাঠে পাঠাইলো, ওই মাঠে যাবে তো না, ওই মাঠে দেওয়া হবে না। শেষ পর্যন্ত আরেক মানে আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আমলে পুলিশ যা করেছিল ঠিক সেই কাজটাই আহলে সুন্নাতের সঙ্গে করতেছে। তাদের শেষ পর্যন্ত জায়গা দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাবে। এবং ভেরি ইন্টারেস্টিং পয়েন্টটাকে আমি বলি আপনাকে, ওই দিন আমি বিকেল বেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম, মানে সন্ধ্যার পরে। আমাদের মিডিয়াগুলো এই নিউজটা কোনো কেউ কভার করে নাই, আমি মিডিয়াগুলো রিপোর্টটা পাই নাই। পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম, কি ভাই আপনার এই নিউজটা একদম ব্ল্যাক করে দিলেন, ব্ল্যাক আউট করে দিলেন নাকি? তিনি বলছেন না, এটা তো করার কথা না, খবর নেন। তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল কলমে একটা নিউজ করে আমাকে পাঠাইলো, নিউজটা দিয়েছি, মানে আমি বলার প্রায় 2-3 ঘন্টা পরে। তো এটা কেন কোনো টিভিতে নিউজ দেখায় নাই, কি কারণে দেখায় নাই? তার মানে সরকারের এখানে একটা ভূমিকা আছে। সরকার এক চোখে তেল বেচতেছে, আরেক চোখে নুন বেচতেছে। কারণ সরকার মনে করতেছে যে তারও একটা লাইন আছে। এখন একটা অন্তর্বর্তীকালীন, সব সরকারের একটা লাইন থাকবে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। এবং তারা যখন এই আজকে কিন্তু হরতাল ছিল, দেখেন ইন্টারেস্টিং, এই পয়েন্টটা শেষ করি বলে, আজকে কিন্তু একটা ওরা কিন্তু আহলে সুন্নাত কিন্তু হরতাল ডেকেছিল। চট্টগ্রামে বেধড়ক পিটাইছে ওদেরকে পুলিশ। আজকে হরতালটা কিসের প্রতিবাদে? যে গাজীপুরে তাদের একজন মসজিদের ইমাম এবং খতিব ছিল, মৌলানা রইসুদ্দিন নামে এক ভদ্রলোক, তার বিরুদ্ধে কি কি সমস্ত অভিযোগ দিয়ে তার পিটিয়ে মেরে ফেলেছে। তো অভিযোগ দিয়ে মারা যায়, সত্য মিথ্যা প্রমাণ করতে হবে না, মবে আছে। এবং সেই হত্যা ঘটনায় তারা কোনো মামলা পর্যন্ত হয় নাই, মামলা নেয় নাই। ওই যে একটু আগে আমাদের আইন উপদেষ্টা বললো না যে মামলা করলে তো আমরা না করতে পারি না, তো এখানে না করলো কে? এখানে না করলো কে? যাই হোক, আর একটু অগ্রসর হয়ে বলি, যেমন ধরেন সামনে থেকে নির্বাচন হবে, হওয়ার কথা যেই দিনই হোক হবে তো নির্বাচন একটা, ধরেন আপনার ডিসেম্বরে হোক। আমি মনে করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, আমি এখনো মনে করি। যদি ডিসেম্বরে না হয় এপ্রিলে হবে, যখনই হোক হবে। একটা প্রশ্ন কিন্তু আপনি ভাবেন একবার, যে বিএনপির যে কোনো লিডারকে জিজ্ঞাসা করেন যে তোমাদের এই সামনের ইলেকশনে তোমাদের ফেসটা কি, মানে জনগণের সামনে তুমি কোন ফেসটা নিয়ে অগ্রসর হবা? জি, আমি দুজনের সঙ্গে আলাপ করেছি, দুজনই বলেছেন যে যদি একটা যদি ছিল, যদি শারীরিক অবস্থা ভালো থাকে
তাহলে অবধারিতভাবেই খালেদা জিয়া। মানে যদি খালেদা জিয়া যেতে পারেন তাহলে উনি হবেন বিএনপির ফেস। দেখুন বিএনপিকে যে কথাটা বললেন, যে কথাটা বললেন যে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, কিন্তু এটা পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে তুলেছেন খালেদা জিয়া, এটা সত্য। আবার পাশাপাশি কিন্তু আমি এটাও সত্য মনে করি যে গত 15 বছর বিএনপিটাকে রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখার বিরাট কাজটা কিন্তু তারেক রহমান করছেন। একদম অনেক কিছু বলে লোকে, উনি ডিক্টেটরের মতো দল চালাইছেন, এবং আমি এটাও মনে করি দূরের থেকে বৈশা এই ডিক্টেটরশিপ না দেখালে দল টিকে রাখতে পারতেন না উনি, ওটাও কিন্তু ঠিক। কাজে উনি দলটাকে কিন্তু টিকে রাখছেন, কিন্তু তারপরেও জনগণের মনে, জনগণের হৃদয়ে চেহারা কিন্তু খালেদা জিয়ার। কাজে খালেদা জিয়া কিছু একটা বললে সে কথাটা কিন্তু আসলে যে কথাটা মানে ওনার শব্দে আমি বলি একটা ভ্যালু অ্যাড করে। এবং আমার কেন যেন ধারণা, দেখুন আমরা খালেদা জিয়াকে অসুস্থ বসে দেখছি, উনি অসুস্থ হয়ে হুইল চেয়ারে চলে গেছেন, অ্যাম্বুলেন্সেই গেছেন, আবার অ্যাম্বুলেন্সেই আসতেছেন, কিন্তু আমি এটা মনে করি উনি যেভাবে অ্যাম্বুলেন্সে উঠেছেন সেভাবে অ্যাম্বুলেন্স থেকে নামবেন না। ওনার ফিজিক্যাল কন্ডিশন আগের চেয়ে অনেক বেটার, এটা আমি বিশ্বাস করি, আমার ধারণা। এবং ওনার মাঝখানে একবার একটা প্রথম দিকে একটা ওনাকে দিয়ে একটা বক্তৃতা পাঠ করানো হয়েছিল, ওই পাঠটা কে কার বুদ্ধিতে কে করেছিল জানি না, তো ওইটা কোনো ভালো কিছু আনে নাই ওনার জন্য। কিন্তু এখন যখন উনি বক্তৃতা দিবেন না, এটা একটা গুরুত্ব বহন করবে। এবং আমি এই মুহূর্তে সরকারের সঙ্গে বিএনপির মূল সমস্যাটা কি, মূল বিরোধটা কোথায়, নির্বাচন ডিসেম্বরে হবে না পরে হবে? বিএনপি নির্বাচন ডিসেম্বরে চায়। এই কথাটা যখন খালেদা জিয়া এসে বলবেন, উনি উচ্চারণ করবেন আমরা নির্বাচন ডিসেম্বরে চাই, এই সরকার বেকায়দা পড়ে যাবে, বিরাট বেকায়দা পড়ে যাবে। মাথায় রেখেন এই দেশে অনেকগুলি তত্ত্বাবধায়ক সরকার আসছিল, কম না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন আপনি, নিশ্চয়ই খেয়াল করেছেন, কোনো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিন্তু মাঠে কোনো পলিটিক্যাল পার্টি মিছিল মিটিং করে না, এখন বন্ধ না, আমরা দেখি নাই। এবার যদি হয় সেটা এই সরকারের গর্তমি অথবা মূর্খতার কারণে হবে, এবং সেটা এই সরকারের জন্য ইতিবাচক কোনো ফল আনবে না। এবং সেরকম হওয়ার এই ডিসেম্বর নাকি ডিসেম্বর থেকে জুন, এই যে দুইটা অপশন না, এই যে বিরোধটা, এই বিরোধটা আমার চোখে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এই ধরনের কিছু একটা হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি যেটা রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের সম্ভাবনা আছে? নতুন মেরুকরণ না, মেরুকরণগুলো অলরেডি যা যা আছে এগুলোই হয়তো কোনোটা আরো প্রমিনেন্ট হয়ে উঠবে, কোনোটা সরে যাবে। এবং মাসুদ ভাই যেটা বললেন সেটা রাইটলি, বেগম খালেদা জিয়া যদি তার বক্তব্য দেন এবং যদি দু একটা জায়গায় ঢাকার বাইরে যান, আমি জানি না উনি কতটুকু ক্যাপেবল হবেন, তাহলে আসলে এই যে যাবতীয় যত ষড়যন্ত্র তত্ত্ব আছে সেই জিনিসগুলো ভেঙে পড়বে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আসলে বাংলাদেশের রাজনীতির এখন মেরুকরণ যদি বলি, এটাই হয়তো একটু ডিপার হবে অথবা এটা কমবে, সেটা হচ্ছে নির্বাচনটা কবে কখন হবে, এটাই মূল ইস্যু। যারা সদিচ্ছা নিয়ে নির্বাচন পেছাতে চান, মানে সদিচ্ছা বলতে আমি এটা বোঝাচ্ছি, ধরুন একটা নতুন পার্টি এনসিপি, তারা দল গঠনের 1 বছরের মধ্যেও যদি নির্বাচন হয়ে যায়, কেউ বলে 3 মাস পেছালে কি হবে, 6 মাস পেছালে কি হবে, যে দলটার বয়স 1 বছর সে যদি 6 মাস পেছায়, সে কিন্তু 50% বেশি সময় পাইলো। আমরা কিন্তু এভাবে চিন্তা করছি না, 3 মাস পেছানো মানে 25% বেশি সময় পেলো, কারণ সে তো 1 বছরের মধ্যে যদি নির্বাচন হতে হয়। তো সংস্কারের নামে, বিচারের নামে আমরা খেয়াল করছি, বা মাঠ প্রশাসন বিএনপির হয়ে গেছে, এসবের নামে যদি কেউ এই চিন্তা করে নির্বাচন পেছানোর কিছুটা চিন্তা করেন, যেমন এনসিপি যদি মনে করে যে প্রধান উপদেষ্টার বলা যে সর্বোচ্চ সীমা জুন, সেটাই আমরা নির্বাচন নিয়ে যেতে চাই, এই পর্যন্ত আমি ছাড় দিতে প্রস্তুত, কারণ তার রাজনৈতিক কৌশল, উনি সময় চান। কিন্তু বাস্তবে তো এই আলাপ এসছে যে 5 বছর এই সরকারকে রাখতে হবে, এবং ফর্মুলা দেওয়া হচ্ছে কোন কোন ফর্মুলায়, এবং এর বাইরে যে কথা বলবেন। কিছুদিন আগে জনাব তারেক রহমান রাইটলি বলেছেন, 2-3 দিন হলো, যে দেশে নির্বাচন চাওয়া এখন একটা অপরাধের মতো ব্যাপার হয়ে গেছে। মানে আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু আপনি যদি নির্বাচন চান, ইভেন আপনি ভারতের দালাল হয়ে যেতে পারেন, কারণ ভারত তার কোনো বক্তব্যে বাংলাদেশের নির্বাচনের কথা বলেছে, নির্বাচনী সরকার, নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হতে পারে, হতে পারে, হ্যাঁ, কুড বি এনিথিং। সো
এই নির্বাচন নিয়ে এরকম একটা সুস্পষ্ট পরিকল্পনা আছে এবং সেটার আলামত আমরা বিভিন্ন দিকে দেখছি, ইভেন্ট খোলা হচ্ছে, এটা যত সময় যাবে তত বাড়বে, এটাই মূল মেরুকরণের জায়গা। এবং আমিও মনে করি বেগম খালেদা জিয়া যদি না যান, উনি যদি কিছু বক্তৃতা মাঝে মাঝে দেন, যেমন জনাব তারেক রহমান ভিডিও বক্তৃতা দিচ্ছেন, সেরকম মাঝে মাঝে যদি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, এই মেরুকরণটা শেষ পর্যন্ত আর সমস্যা তৈরি করতে পারবে বলে মনে হয় না। আর এখানে একটু যোগ করে রাখা ভালো, এটা নিয়ে আমরা এর মধ্যে অনেক আলাপ আলোচনা করেছি, যদি না সরকার মিয়ানমারে করিডোর টরিডোর দেওয়ার নামে ওখানে একটা গোলযোগ হওয়ার পরিস্থিতি তৈরি না করে, ওটা হলে আবার নতুন আরেক মেরুকরণ তৈরি হবে। সেই মেরুকরণ কি হওয়ার সম্ভাবনা আছে? আমি সম্ভাবনা দেখি, কারণ হলো আমি গতকাল উনি তো এখন এক অঙ্গে অনেক রূপ ওনার, জনাব খলিলুর রহমান, উনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং সম্ভবত ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টার, কারণ ওনার ওই নিয়োগে লেখা ছিল উনি ওই দায়িত্ব সামলাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন। মানে আমাদের একজন মানুষ, মানে এত যোগ্য একজন মানুষ আমাদের ছিল, যাকে আমরা এত কিছু দিয়েছি। একটু অফ টপিক হলেও বলে রাখি, তার নাগরিকত্ব নিয়ে কিন্তু প্রশ্ন আছে, তিনি আমেরিকারও নাগরিক, এই আলাপ আছেন। যাই হোক, উনি গতকাল এই যে মানবিক করিডোর, মানে আবারও একটু বলি, খুবই ফানি, পররাষ্ট্র উপদেষ্টা করিডোর বললেন, আমাদের প্রেস সচিব বললেন না না করিডোর নিয়ে কোনো আলোচনা হয় না, আমরা এখানে লজিস্টিক সাপোর্ট দেব। ইনিও বলছেন করিডোর না, আমরা হিউম্যানিটেরিয়ান চ্যানেল দেব। মানে আমাদের খুব স্টুপিড ঠাউরানো আর কি, মানে ঘুরে ফিরে আসলে করিডোরই দিতে চান এবং ওই জায়গা থেকে সরে আসেন নাই। এবং ওনার বক্তব্যে কোথাও ছিল না যে ওনারা জান্তার সাথে আলাপ করছেন, এটা জাতিসংঘের মাধ্যমে হবে বলছেন। আরাকান আর্মির সাথে উনি যেহেতু আমাদের প্রতিবেশী, উনি প্রকাশ্যে সম্পর্ক রাখার কথা বলছেন, এটা স্ট্র্যাটেজিক ভুল বলে মনে করি। জান্তার সাথে কোনো যোগাযোগের কথা নেই, চায়নার সাথে কোনো যোগাযোগের কথা নেই, ওনারা এগিয়ে যাচ্ছেন, তার মানে তারা এটা করতে পারেন, এর সম্ভাবনা খুব আছে। এবং এটা করলে আমাদের যথেষ্ট মানে এটা মনে করার কারণ আছে যে এটাকে কেন্দ্র করে সীমান্ত পর্যায়ে অন্তত একটা সংঘর্ষের পরিস্থিতি হতে পারে, এবং সেটা যদি হয় নির্বাচন সহসা হবে এরকম তো মানে নাও হতে পারে। অনেক ধন্যবাদ মাসুদ, আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। না, কেউ কেউ বলছেন যে মানবিক করিডোর যেটা, সেটা হচ্ছে একটা আত্মঘাতী হতে পারে। আপনার মূল্যায়ন কি, আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, একটা জিনিস হলো কি, আমাদের সঙ্গে কি মিয়ানমারের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই? আছে তো, আছে অবশ্যই। আরাকান আর্মির সঙ্গে কোনো আলাদা কোনো কূটনৈতিক সম্পর্ক আছে? নাই তো। তো আমি মানবিক এই সাহায্যটা কাকে দিচ্ছি? মানে মিয়ানমারের গভর্নমেন্টকে দিচ্ছি নাকি আরাকান আর্মিকে দিচ্ছি? এবং আরাকান আর্মি মিয়ানমারের জান্তার সঙ্গে যুদ্ধরত অবস্থায় আছে, তো আমরা তো আসলে আলটিমেটলি একটা পক্ষ অবলম্বন করছি। এখন যে কথাটা জাহেদ একটু মানে আরেক হারে বললেন আর কি, তো সেটা আমি একটু সহজ করে বলি, সহজ করে বলি। ওখানে যে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে এখানে অনেক কিছু হতে পারে। আমি যদি উল্টো করে বলি, এখানে অনেক কিছু হওয়ানোর জন্য ওখানে যুদ্ধ অবস্থা বাঁধানো হতে পারে, এটা তো হতে পারে। পারে। আমি ভাই ক্ষমতা চেয়ার থেকে উঠুম না, আরাম পেয়ে গেছি, উঠতাম না আমি, এটা করে বসে পড়ি। এখন চেয়ারে থাকার জন্য সম্ভাব্য কি কি আছে? ঝড় বৃষ্টি সাইক্লোন, এটা তো থামবে এক সময়, থামলে পরে আবার দিতে হবে। তাহলে আর কি আছে? একটা যুদ্ধ হলে পরে না, যুদ্ধ অবস্থায় কোনো ইলেকশন তো হয় না। ঠুসঠাস করে গুলি কিছুদিন পর 5-6 দিন পর একটা দুটো করে ফুটবে, যুদ্ধ অবস্থা হয়ে গেল, আমাকেও সরতে হবে না। যদি ওই লাইনে কেউ চিন্তা করে তাহলে আপনি কি বলবেন? কাজে ভাই কার মনে কি আছে বলা বড় মুশকিল। বুদ্ধিদাতা তো সব এই লোক মহা জ্ঞানী, কিন্তু বুদ্ধিদাতারা বিরাট বিরাট থিওরি হাইপোথিসিস দিয়ে যাচ্ছে তারা একটা পর একটা। এখন কোনটা যে কার মনে ধরছে বলতে পারবো না। এদিকে কিন্তু দেশের 12টা বেজে গেছে। আর একটা কথা আমি বলি, যে জিনিসটা নাকি জাহেদ বললেন, ওই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হলো যিনি বললেন না, এই যে নতুন নতুন দলগুলি 3 মাস সময় পেলে 25% সময় বেশি পাবে, 6 মাস সময় পেলে 50% সময় বেশি পাবে, তাহলে তারা ভালো করবে। একটা প্রবাদ আছে বাংলা ভাষায়, বুঝছেন, গ্রামে চলে খুব, যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। তো 6 মাস পরে এদের সম্পর্কে অলরেডি 1 বছরে পাবলিক যাই না গেছে এদের সম্পর্কে, যদি আরো 6 মাস জানে তাহলে সময় বেশি পড়ে, তার জন্য আশীর্বাদ হবে না অভিশাপ হবে, এটা বলা বড় কঠিন। অনেক ধন্যবাদ। শেষ করবো, 1 মিনিট আছে হাতে। আমরা একটা সংকটের মধ্যে আছি। আমরা এই সংকটটার মধ্য দিয়ে যত রকম খেলোয়াড় যত রকম খেলা খেলতে চায়,
এটার বিরুদ্ধে আসলে দাঁড়াতে হবে, বুঝতে হবে এই জোনটাই ভালো না। ভারত পাকিস্তানের মধ্যেও কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে, খুব খারাপ কিছু হবে না, কিন্তু এই জায়গাকে কেন্দ্র করে অনেকের অনেক রকম খেলা আছে। রাশিয়াও এখানে গুরুত্বপূর্ণ, চায়না তো আছেই, আমেরিকা আসছে, ইন্ডিয়ার স্বার্থ আছে। এই সময় লিস্ট একটা ভুল আমাদের জন্য ডিজাস্টার তৈরি করতে পারে। আমাদের এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার। কিভাবে সতর্কতা করবে? আমাদের শোরগোল করতে হবে। যেমন ধরুন এত শোরগোলের পরও কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিন্তু এটা বাতিল বলেননি, উনি এখনো কিন্তু ওটার পক্ষে আছেন, ওটার পক্ষে কথা বলছেন। সবকিছুর পরও যে সরকার 8 মাসের পর, মানে ডিসেম্বরে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে সরকারের কথা মতে, 8 মাস যে সরকারের আয়ু আছে, সেই সিদ্ধান্ত কেন নিতে যাবে? সো এই জন্য আমাদের শোরগোল প্রচুর করতে হবে, শোরগোল করতে হবে এবং শোরগোল করেই এই জিনিসগুলো, এবং পলিটিক্যাল পার্টিগুলোরও